আমার লেখাকে আজ লিখে দেয় কারা? আবার কি এ বয়সে আগের মতন অসম যুদ্ধের মধ্যে জড়াবো নিজেকে? আবারও কি চুপ করে না থেকে অনিশ্চয়তার খাদে ঠেলে দেব সংসার জীবন? আমার লেখাকে আজ জোর করে পরিচালনা করে এইসব নীল আশঙ্কারা। প্রায় 2 দশক পর রাজ্যে বা কলকাতায় এসেছেন তাসমিমা নাসরিন এবং তিনি আসার পর আমরা দেখলাম এক অন্যরকম ছবি। রবীন্দ্র সংদনে তার যখন অনুষ্ঠান চলছিলেন তিনি তখন একেবারে জয় গোস্বামীকে মঞ্চে ডেকে নিলেন। জয় গোস্বামী একটি কবিতাও লিখে নিয়ে গেছিলেন তাসমিমা নাসরিনের জন্য এবং তিনি যখন মঞ্চে উঠতে গেলেন তখন দেখতে পেলাম যে একাধিক স্লোগান, সেই স্লোগান শোনা গেল রবীন্দ্র সদনে। আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন। আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। আপনারা একটু শান্ত হন প্লিজ। দিদি যেখানে বলেছেন কোনো কথা হবে না, কোনো কথা হবে না। বসুন আপনারা, দিদি যখন বলেছেন কোনো কথা হবে না। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন জয় গোস্বামী। কালকে ঠিক কি হয়েছিল এবং এই যে ঘটনা যেখানে তাসমিমা নাসরিন নিজে বলছেন যে তিনি বাক স্বাধীনতাকে প্রাধান্য দেন, আজকেও তিনি একই কথা বলেছেন, তিনি আপনাকে ডেকে নিয়েছেন, তারপরেও এই ছবিটা কি আপনি আশা করেছিলেন বা এই যে স্লোগান আপনার বিরুদ্ধে? আশা করিনি, কিন্তু আমার এটাতে খারাপ লেগেছে প্রধানত যে উনি যে বক্তৃতাটি দিয়েছেন সে খুব উচ্চ স্তরের একটা সাহিত্য সন্দর্ভ। সেইটা বলবার আগে ওইরকম একটা ঘটনা ঘটার ফলে, যেটা আমার জন্য ঘটল, ওর মনের যে স্থিরতা সেটা কিছুক্ষণের জন্য নষ্ট হয়ে গেছিল। তারপর উনি নিজেকে শান্ত করে নিয়ে বলেন ওই অনুষ্ঠানে ওই রকম ঘটনা ঘটার কারণ এই জন্যে আমি অপরাধ বোধ করি। এবং যারা ধিক্কার দিয়েছেন আমাকে, তারা ধিক্কার এক কারণে, সঙ্গত কারণে দিয়েছেন। কারণ আমি 15 বছর তসলিমাকে ফেরত আনার বিষয়ে কোনো লেখা লিখিনি, ফলে তারা আমাকে ধিক্কার দিয়েছে। কিন্তু সেইটা 20 বছর পরে যে মানুষটা নিজের দেশে ফিরছেন, অত বড় একটা লেখা বেরোলে সেটা 30টা ভাষায় অনুবাদ হয়, তার স্পিচের আগে এসে তার কম্পোজারটা নষ্ট করলো, তার ধৈর্যটা নষ্ট করলো, এটা আমার জন্য হলো। এটা ভেবে আমার খুব খারাপ লেগেছে। বামপন্থীরা তারা বলছেন যে আপনাকে যেই ঘটনার সম্মুখীন হতে হয়েছেন সেই বিষয়টা তারা দুঃখিত, কিন্তু 15 বছর ধরে আপনি যে বিষয়টা বললেন যে আপনি তাসমিমা নাসরিনকে নিয়ে কিছু লেখেননি বা সেই সময় যারা শাসক দল ছিলেন তাদের বিভিন্ন মঞ্চে আপনাকে দেখা গিয়েছে, বামপন্থীরা বলছেন যে এই বিষয়টা অনভিপ্রেত, তারা এটা আশা করেননি। কিন্তু যেই 15 বছর ধরে যা কিছু হয়েছে আপনি তার প্রতিবাদ করেননি বলে হয়তো আপনাকে এই বিষয়টার সম্মুখীন হতে হলো। এটা আপনি কোনো কিছুর প্রতিবাদ করিনি, এই কথাটা আপনি ধরে নিচ্ছেন কারণ আপনি শাসকের প্রতিটা জানেন। কারণ বামপন্থী শাসকের প্রতিটা বামফ্রন্ট শাসনকে আঘাত করেছিল বইটা। আমি কয়েকটা কবিতা আপনাকে পড়ে শোনাচ্ছি। যখন ওই সময়টা চলছে তখন আমি জানি না আপনাদের পাঠক শ্রোতারা কবিতা শুনবেন কিনা, কিন্তু কবিতার মধ্যেই তো আমি আমার কথা বলছি। আপনি দেখুন আপনার। হ্যাঁ, আপনি শাসকের প্রতির কথা বললেন 2007 সালে এবং আপনি বললেন আপনার কথার মাধ্যমে আমি প্রশ্ন করতাম। আপনি দেখছি এখানে লেখা রয়েছে চুপ বলে একটি কবিতা, যেখানে লেখা রয়েছে মেরুদণ্ডহীন, এবং পরবর্তীতে আপনি লিখেছেন 2015-16 সালে। এই কবিতার নাম হচ্ছে চুপ। মেরুদণ্ডহীন মুখ বুঝে এই মেনে নেওয়া আর কতদিন। কবিতাটা এখানে শেষ হয়ে গেল। আরেকটা কবিতা বলছি। এটা আপনি কোন সালে লিখেছেন? এই বইটা বেরিয়েছে 2015, ওই সময় লেখা। আরেকটা কবিতা বলছি, ছোট কবিতায় বলবো। নয় আর সত্যি নয় আমার লেখারা, মেরুদণ্ড নয়, আমার লেখাকে আজ লিখে দেয় কারা? আবার কি এ বয়সে আগের মতন অসম যুদ্ধের মধ্যে জড়াবো নিজেকে?
আবারও কি চুপ করে না থেকে অনিশ্চয়তার খাদে ঠেলে দেব সংসার জীবন? আমার লেখাকে আজ জোর করে পরিচালনা করে এইসব নীল আশঙ্কারা। কাকে বলবো? কবিতারই কাছে বলে রাখি, রাজি হয়ে গেছে, শুধু বারবার রাজি হয়ে গেছি। দিনভর খাটার পর শুতে এসে বউরা যেমন বাধ্যতামূলক রাজি হয়। আর কারো দায়িত্ব নেই, রত্নাকর জানে এ আমার নিজ কর্মদোষ। আমার কবিতা তুমি সমর্থন করো না কখনো আমার আপোষ। আমি শুনলাম, এবং আমি শুনলাম এখানে একটা লাইনও আমি দেখলাম যে কার কাছে বলবো আমি, কবিতাই জানুক এই বিষয়টা। তাহলে কি আপনি হতাশা থেকেই লিখেছেন যে সেই সময় আপনি বলতে পারে, সেই সময় আপনি শাসককে বলতে পারেন? জীবনের মধ্যে অনেক একটা দিন, আমি কবিতাগুলো শুনুন না, যে আপনি যা মনে করবেন করবেন। বসে গেছে হাসির কলেজ, চলো গিয়ে হাসো মাঝখানে, না পারলে বাইরে দাঁড়িয়ে মানে মানে লেজ নাড়ো, লেজ। আমি আবারও বলবো যে এইগুলো কি আপনি তখন হতাশা থেকে লিখেছেন, মেনে নিতে হবে, বশ্যতা স্বীকার করে নিতে হবে তাই জন্য? একটা কথা বলি, সায় দিয়ে যাওয়া কাজ, ঘরে বাইরে ঘরে, ঘাড় কাত করে শুধু সায়, এভাবে চালিয়ে যাচ্ছি আমার সাহিত্য ব্যবসায়। আপনারা কি আমার এই কবিতাগুলো পড়েছেন? আমি এটাই আপনাকে বলছি যে আমি কেন লিখেছি সে কথাটা আমি বলবো না কিছুতেই, তাহলে আমি কবিতায় লিখতাম না। আপনি কামদুনির মেয়েটির কথা জানেন, যাকে বলা হয় অপরাজিতা? নির্ভয়ার কথা জানেন? কবিতা শুনুন, কবিতার নাম শোক। আলো মৃত, দ্বীপ হাহাকার, মেয়ের ছবির সামনে মা বসে আছেন। মা কার? মা কার? নির্ভয়ার, অপরাজিতার। আমি একটা ছোট্ট প্রশ্ন এবং শেষ প্রশ্ন করব যে এই যে তৃণমূল করেছি, বন্ধ করে দিচ্ছি। ক্ষমতার, কবিতার নাম গতি। ক্ষমতার খুব খুব কাছাকাছি একবার দুবার চলে গেছি, দেখেছি যে আসলে সে লোহার বিরাট গোল বল, সুউচ্চ পাহাড় চূড়া থেকে সারাক্ষণ একটানা গড়িয়ে পড়ছে। দুটো গ্রাম পিষে দিল, লাল নীল পতাকা টাঙানো পার্বত্য মন্দির গুঁড়ো করলো এক নিমেষে, কেননা সে নামবেই। ক্ষমতার কাছাকাছি চলে গিয়ে দেখেছি ক্ষমতা সর্বদাই উপর দিকে উঠে যেতে চায়, তার ফলে আসলে সে নামা ছাড়া তার আর কোনো গতি নেই। এই কবিতাগুলো লিখেছি, আপনি লিখেছেন, আমি সহমত পোষণ করছি। আমি বলছি এই কবিতাগুলো আপনি আপনার প্রতিবাদ, আমার কবিতাগুলো আমার মনের কথা বলে না। আপনার মনে পরে এটা কি বোঝা যায় যে তার 9 বছর পরে আমি রিটায়ারমেন্ট নিয়ে নেবো? রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছি, এই কবিতাগুলোর মধ্যে তার পূর্বাভাস রয়েছে। আমি রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছি, এখন 3 বছর আমি আর লেখা চাপাই না। এটা আমার করতে হয়েছে কেন? আমি বুঝতে পেরেছি যে আমাকে সরে যাওয়া দরকার, যদি আমি লিখতে চাই। আমি লিখে আনন্দ পাই বা লেখার চেষ্টা করি, লেখার শিখে আনন্দ পাই, আমি সরে গিয়েছি। আমি আবারও জিজ্ঞাসা করবো, সরে দাঁড়ানোর কারণটা কি? আপনি যদি এরপরেও কারণ বুঝতে না পারেন, আমি মুখে বলে দেবো না। আমরা জানি চিকিৎসা ক্ষেত্রে হুমকি সংস্কৃতি চালু হয়েছিল, হুমকি প্রথা চালু হয়েছিল। আমরা জানি টলিউডে ফিল্মের ক্ষেত্রে থ্রেট কালচার চালু হয়েছিল। আমি দেখেছি সাহিত্যের ক্ষেত্রে থ্রেট কালচার চালু হয়েছিল। একটা সময় যখন আপনার মতন তরুণী যারা লিখছেন, তাদের উপরে এই থ্রেট কালচারের ব্যবস্থা হচ্ছে, প্রয়োগ হচ্ছে, আমি দেখলাম আমি কিছু করতে পারবো না, এত বয়স হয়েও। বাবার কি মনে হয়? বাবার মনে হয় তার ছেলেটা, তার মেয়েটা, সে যেন রক্ষা করতে পারে। যখন কোনো বাবা দেখে যে তার ছেলে মেয়েকে রক্ষা করতে পারছে না, তখন সে কী করবে? সে চুপ করে যাবে। আমি চুপ করে গেছি, আমি নিজেকে সরিয়ে নিয়েছি, দোষ দিয়েছি যে আমার লেখা কিছু হয়নি, এই কথা বলে আমি সরিয়ে নিয়েছি, কাউকে দোষ দিইনি। কিন্তু এখন তসলিমা নাসরিনকে আনা হয়েছে, অবস্থা খানিকটা মুক্ত বলে বলা হচ্ছে চতুর্দিকে। কিন্তু আমি গতকালকে স্টেজে, মঞ্চে যে হুমকি সংস্কৃতি
হুমকি প্রথা সাহিত্য সমাজের মধ্যে চলছিল, তার এক প্রধান সহপরিচালক যিনি ফোন করে, হ্যাঁ তুমি এখন কোথায় আছো, কার বাড়ি গেছো, হ্যাঁ আজকে অমুকের জন্মদিন হচ্ছে, তুমি সেখানে 100 টাকা টিকিট কেটে আসোনি কেন, আচ্ছা তুমি এই কাগজে কেন লিখেছো, এই সব কথা পরিচালনা করতেন যাদের সবাই ভয় পেত। থ্রেট কালচার চলে কিসে? ভয়ের দ্বারা চলে। নাম বলবেন এরকম? আমি কেন নাম বলবো? আমি তো আপনাকে বলছি, সরাসরি বলছি। ওখানে তো কালকে তো অনুষ্ঠানটা আপনি ছিলেন, দেখবেন তাতে একজন ছিলেন অন্তত যিনি এই আগের যে সময় ছিল তার যে সাহিত্যের থ্রেট কালচার, তার অন্যতম প্রধান সহপরিচালক ছিলেন, অন্যতম না প্রধান সহপরিচালক ছিলেন। তাকে আমি সেই মঞ্চে সক্রিয় ভূমিকায় দেখেছি সারাক্ষণ। খারাপ লাগলো না তখন? আমি তখন বুঝলাম যে, আমি ভেবেছিলাম 5-7 বছর পরে হয়তো আমি আমার কবিতা ছাপাতে পারবো, বুঝলাম যতদিন বাঁচবো ততদিন ছাপাতে পারবো না। কারণ আবারও একটা কথা তখন বলা হয়েছিল আগে, যে বদলা নয় বদল চাই। এই কথার মধ্যে একটা ক্ষমা ছিল। এই ক্ষমার সুযোগে কিছু অবাঞ্ছিত মানুষের মধ্যে সুযোগ সন্ধানী মানুষ ঢুকে পড়েন, তারাই শেষ পর্যন্ত কখনো কেউ চিকিৎসা ক্ষেত্রে, কেউ চলচ্চিত্রের ক্ষেত্রে, কেউ বা সাহিত্যের ক্ষেত্রে আজকে আমি বলছি, এটাকে এতদিন কেউ জানতো না, সাহিত্যের ক্ষেত্রে থ্রেট কালচার শুরু করেন। এইবার তাদেরই একজন ওখানে প্রধান সক্রিয় ভূমিকায় রয়েছেন। তার মানে বুঝলাম আমি যাই 5-7 বছর বাঁচবো, তাই আমার লেখা আমার পক্ষে না ছাপানোই ভালো, এই সিদ্ধান্তটা নিলাম। তবে তসলিমা নাসরিন যদি ভবিষ্যতে কখনো কোনো অনুষ্ঠানে আসেন এবং তাতে যদি আমাকে না ডাকেন, আমি একটা টিকিট কেটে সেখানে কোন দল তা করছে আমি দেখতে যাব না। আমি যদি বিলাত খান সাহেবের বাজনা শুনতে যেতাম, কে অর্গানাইজার দেখতাম না, তো শুনতে যেতাম। আমি যদি উল্লাস সরকারের গান শুনতে যাই, ভীমসেন যোশীর গান শুনতে যেতাম, আমি কি কে অর্গানাইজার দেখতাম? আমি কি টিকিট কেটে শুনতে যেতাম? তেমনই যাব। যদি তসলিমার সঙ্গে আমার দেখা হয় এবং কথা হয় এবং সবাই পুরো আর কথা হয়েছে কালকে? না, কথা হয়নি। আচ্ছা, কথা বলার তো সুযোগই হলো না। ধিক্কার দেয়, সেই ধিক্কার আবার আমি মাথায় নিয়ে চুপ করে চলে আসবো, পরের বার এলে আবার যাব। এইটা হচ্ছে আমার সিদ্ধান্ত, কারণ আমি তো সাহিত্য থেকে সরে এসেছি। একদমই। গত সরকারের আমলে কখনো আমরা শিক্ষা দুর্নীতি বা সেখানে থ্রেট কালচার কিংবা স্বাস্থ্যর ক্ষেত্রে থ্রেট কালচার শুনেছি। প্রথমবার সাহিত্যের ক্ষেত্রেও থ্রেট কালচার যে ছিল তা কিন্তু স্বীকার করলেন অকপটে জয় গোস্বামী। ক্যামেরায় অসিতের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।